নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন মাইক মারমারের লেখা কাহিনী দুর্ঘটনা। মূল গল্পের নাম ভিউ ফ্রম দ্য টেরেস। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1960 সালের ডিসেম্বর মাসে। গল্পটি খুব বেশি দীর্ঘ নয়, ফলে এমন কি করলে গল্পটি স্মরণীয় হয়ে উঠবে? একটি অতুলনীয় এন্ডিং টুইস্ট। আর এই গল্পে লেখক সেটি করতে সক্ষম হয়েছেন। শুনতে থাকুন মিস্ট্রি হাউসের বিশেষ নিবেদন মাইক মারমারের লেখা কাহিনী দুর্ঘটনা। লালচে কমলা রঙের সূর্যটা জামাইকার আকাশে আস্তে আস্তে ডুবতে শুরু করেছে। মনে হচ্ছিল যেন মাঝপথে ঠিক ক্যারিবিয়ান সাগরের ওপর এসে থেমে গিয়ে একটা বিশেষ ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। শেষ বিকেলের ছায়াগুলো আরও লম্বা দেখাচ্ছিল। পুরো দৃশ্যটা ছিল একদম পোস্ট কার্ডের মতো নিখুঁত। কিন্তু সেই নিখুঁত ছবিটা হঠাৎ ভেঙে চুরমার হয়ে গেল যখন জর্জ ফানহামের শরীরটা সজোরে এসে পড়ল ওপর থেকে। পড়ার সময় লোকটা চিৎকার করছিল আর পাগলের মতো হাত পা ছুঁড়ছিল। শেষে পাম গাছগুলোর ওপর ধড়াম করে পড়ে সজোরে আছড়ে পড়ল নিচের প্যাটিওতে। মিনিট 20 বাদে মিস্টার ফানহ্যাম যে ঘরটা থেকে পড়েছিলেন সেই 12 তলার রুমে ওনার স্ত্রী চুপ করে সোফায় বসেছিলেন। দেখে মনে হচ্ছিল উনি ভীষণ শক পেয়েছেন আর খুব কষ্টও পেয়েছেন তিনি। ওনার ঠিক উল্টো দিকে একটা চেয়ারের কিনারায় নার্ভাস হয়ে বসেছিলেন মিস্টার টিবি। উনি হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, চেহারায় রোগা, মাথায় টাক। উনি সহানুভূতি দেখানোর আপ্রাণ চেষ্টা করছিলেন ঠিকই, কিন্তু মিস্টার ফানহ্যামের স্ত্রীর সাথে থাকতে বলা হয়েছে বলে গত 15 মিনিট ধরে ওনার ভীষণ অস্বস্তি হচ্ছিল। মিস্টার টিবি মাথা নাড়লেন, মহিলাটিকে বললেন, কি সাংঘাতিক। একটু থেমে আবার বললেন, খুবই খারাপ একটা অ্যাক্সিডেন্ট। মহিলাটি মুখ তুলে তাকান। মিস্টার টিবির দিকে তাকিয়ে এতটাই হালকা করে মাথা নাড়লেন যে প্রায় দেখাই গেল না। শুধু বোঝালেন যে তার সহানুভূতির কথাগুলো তিনি শুনেছেন। তারপর আবার মাথা নিচু করে নিলেন তিনি। দুর্ঘটনা, এটা তো তার মাথাতেই আসেনি যে লোকজন জর্জের মৃত্যুকে একটা দুর্ঘটনা বলে মনে করতে পারে। বারান্দায় সেই কয়েক মুহূর্তের মধ্যে তার মাথায় তো শুধু পুলিশ, কোর্ট আর বিচার এইসবই ঘুরছিল। অথচ মিস্টার টিবি গত 15 মিনিটে কতবার যে এটাকে দুর্ঘটনা বলেছেন তার কোনো হিসাব নেই। এর আগে যখন সে লিফটে তাড়াহুড়ো করে প্যাটিওতে নেমে আসে, তখন সেখানকার সবাই দুর্ঘটনাটা নিয়েই ফিসফিস করছিল। টেরেসে আসলে কি ঘটেছিল সেটা কি কেউ দেখেনি? প্রিসিলা ফানহ্যাম ছিলেন নরম সরম, একটু গোলগাল চেহারার একজন মহিলা, যার মধ্যে এখনও একটা মিষ্টি কিশোরী সুলভ ভাব রয়েছে। তিনি নিজেকে কখনো কঠিন পরিস্থিতি সামলানোর মতো শক্ত মনের মানুষ ভাবতেন না। তাই গত কয়েক মিনিটে নিজের ভেতরে যে একটা গুপ্ত শক্তি তিনি খুঁজে পেয়েছিলেন, তাতে তিনি অবাক হয়ে যাচ্ছিলেন। তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে বাইরে একজন হতবাক ও শোকাহত স্ত্রীর অভিনয় করার সময়েও ভিতর ভিতর কি করে এতটা শান্ত থাকতে পাচ্ছেন তিনি। জর্জের জন্য তার অনুভূতি অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তার মনে পড়ল টেরেস থেকে নিচে পাথরের প্যাটিওতে জর্জকে পড়ে থাকতে দেখে তার মনে শুধু সামান্য একটু অপরাধ বোধ জেগেছিল মাত্র। ওকে দেখে মনে হচ্ছিল যেন কোনো পাজলের একলা পড়ে থাকা একটা ঘুঁটি। ফোন বেজে ওঠার শব্দে তার চিন্তায় ছেদ পড়ল। হঠাৎ এই জোর শব্দের জন্য অপ্রস্তুত হয়ে মিস্টার টিবি তাড়াতাড়ি ফোনটা ধরতে যান। উনি নিজের পরিচয় দিয়ে এক মুহূর্ত শুনলেন এবং তারপর হাত দিয়ে ফোনের মাউথপিসটা ঢেকে দিলেন। উনি মহিলাটিকে বললেন, কনস্টেবল এডমন্ডস ফোন করেছেন। উনি বলছেন যে সিআইডি থেকে একজন অফিসার নিচে আছেন। আপনি যদি কথা বলার মতো অবস্থায় থাকেন তাহলে উনি কয়েকটা প্রশ্ন করার জন্য ওপরে আসতে চান।
পরিস্থিতিটা হালকা করার জন্য মিস্টার টিবি হাসার চেষ্টা করলেন। এটা জাস্ট একটা নর্মাল প্রসিডিওর, চিন্তা করবেন না। বুঝতেই পারছেন, আপনারা তো এখানে ভিজিটর। তাছাড়া কনস্টেবল আমাকে আগেই বলেছিলেন যে ইনভেস্টিগেট করতে কেউ আসবে। ওর মুখ দেখে নিশ্চয়ই চিন্তাটা বোঝা যাচ্ছিল, তাই মিস্টার টিবি তাড়াতাড়ি বললেন, অবশ্যই, আপনার যদি এখন ইচ্ছে না করে। না, অসুবিধা নেই। মিস্টার টিবি ফোনে ব্যাপারটা বলে দিয়ে আবার ওর দিকে ফিরলেন। 5 মিনিট? প্রিসিলা মাথা নাড়ে। ফোনে মিস্টার টিবি বললেন, ঠিক আছে, 5 মিনিট বলে লাইনটা কেটে দিলেন। তারপর প্রিসিলার দিকে ফিরলেন তিনি। আপনার যদি আর কিছু সাহায্য লাগে তাহলে বলতে পারেন। বাচ্চা দুটোকে একটু দেখে এলে খুব উপকার হয়। যাওয়ার একটা অজুহাত পেয়ে মিস্টার টিবি খুশি হন। উনি প্রায় ছুটে ঢুকে পড়লেন বেডরুমে। বাচ্চাগুলো, ওরাই এখন তার কাছে সবকিছু। সে না থাকলে ওদের কে দেখবে? তার চোখের সামনে মার্কের মুখটা ভেসে উঠল, তার কালো কোঁকড়ানো চুল আর ঘন লম্বা চোখের পাপড়ি। ওর বয়স মাত্র 9, কিন্তু এখনই বোঝা যায় যে ও বড় হয়ে খুব সুদর্শন হবে। আর এমি, যে 2 বছরের ছোট, সে দেখতে একদম প্রিসিলার মতো, সোনালি চুল আর বড় বড় ভায়োলেট রঙের চোখ। ওদের থেকে আলাদা হয়ে যাওয়ার কথাটা সে সহ্যই করতে পারছিল না। ওর ভেতরের নতুন করে পাওয়া শক্তিটার মধ্যে হঠাৎ করে একটা ভয় ঢুকে পড়ল। 5 মিনিট? কি বলবে তা ঠিক করার জন্য তার কাছে রয়েছে মাত্র 5 মিনিট। কিন্তু সে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে? মিস্টার টিবি যেমনটা বললেন, প্রশ্নগুলো যদি সত্যি একটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনার সাধারণ নিয়ম রক্ষার বিষয় হয়, তাহলে তার প্রস্তুতির কোনো প্রয়োজনই নেই। কিন্তু যদি সিআইডির লোকটি আরও গভীরে যায়, যদি সে সত্যিটা সামান্যও জানতে পারে, তাহলে তদন্তটা একদম অন্যদিকে মোড় নেবে। খুন শব্দটা ভাবতেই ওর গাটা শিরশির করে উঠল। সে জানত যে জর্জের মৃত্যুটা অনেক দিন ধরে করা কোনো পরিকল্পনার ফল নয়, কিন্তু তাও ঘটনাটা ঘটার 5-10 মিনিট আগে সে এটা নিয়েই ভেবেছিল। অনিচ্ছাকৃত খুন? হয়তো। লোকে এটাকে কি নাম দেবে তা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু নাম যাই হোক না কেন, তার শাস্তি তো আছেই। না, ওকে অন্য কোনো উপায়ের কথা ভাবতে হবে। কাজটা কি ন্যায্য ছিল? জর্জের মৃত্যুকে কি ন্যায্য হিসেবে ধরা যায়? আইনের চোখে তো নয়, কিন্তু সহজ সাধারণ যুক্তিতে তার মনে হলো হ্যাঁ, এটা তাই ছিল। একদিক দিয়ে দেখতে গেলে এটা জর্জের নিজেরই দোষ, সেই এর জন্য দায়ী। মিস্টার টিবি বেডরুম থেকে ফিরে আসায় তার চিন্তায় ছেদ পড়ে। তিনি ওকে জানালেন যে বাচ্চারা ভালো আছে। হোটেলের হাউসকিপার, যাকে তিনি আগেই বাচ্চাদের সাথে থাকার জন্য পাঠিয়েছিলেন, খবর দিয়েছেন যে মার্ক আর এমি খুব শান্ত হয়েই আছে। মিস্টার টিবি আশ্বাস দিয়ে হেসে বললেন, ওরা শুধু আপনার জন্যই চিন্তা করছে বলে মনে হচ্ছে। আমি ওদের বলেছি আপনি তাড়াতাড়ি দেখা করতে পারবেন ওদের সাথে। প্রিসিলা কৃতজ্ঞ হয়ে মাথা নাড়ে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটি চেয়ারে বসে পড়লেন। এখন মন দেওয়ার সময়, নিজেকে বোঝালো সে। খুনটা করে পার পাওয়ার বিষয়ে মন দেওয়ার সময়। সিআইডির লোকটা কি জিজ্ঞাসা করবে? সে নিশ্চয়ই একটা কারণ অথবা একটা উদ্দেশ্য খুঁজবে। টাকা? না, এখানে সেটা কোনো কারণ ছিল না। ঈর্ষা? শীঘ্রই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলল সে। ঘৃণা? হ্যাঁ, তাদের মধ্যে তর্কাতর্কি তো হতোই, কিন্তু কোন পরিবারে তা হয় না? তাছাড়া ফার্নহামরা তো অন্য দেশে থাকত। পুলিশকে তো তাদের তদন্তটা এখানে জামাইকায় তাদের আচরণের ওপর ভিত্তি করেই করতে হবে, তাই না? তার আশায় হঠাৎ করেই ঘাটতি দেখা দেয়। একটা ঝগড়া হয়েছিল, খুব
খুব বাজে একটা ঝগড়া। আর তার মনে পড়ল সেই ঝগড়ার সবচেয়ে খারাপ মুহূর্তে সে জর্জের দিক থেকে মুখ ফিরিয়ে লিভিং রুমের দরজায় তার বাচ্চাদের দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ভয় আর চিন্তার ছাপ দেখা দিয়েছিল তাদের মুখে। সে জর্জকে ইশারায় চুপ করতে বলার চেষ্টা করে, কিন্তু জর্জ সেই সব ভয়ঙ্কর কথাগুলো চিৎকার করে বলেই চলেছিল। তারপর সে ঝড়ের বেগে বারান্দার দিকে চলে যায়। বাচ্চারা ছুটে এসে প্রিসিলাকে শক্ত করে জড়িয়ে ধরে। জর্জ যা করার মতলব করছিল সেটা আটকানোর জন্য ওর দরকার ছিল 5-10 মিনিট একা বসে ভাবার। তাই ও বুদ্ধি করে বলল, চলো গেমটা খেলা যাক। সাথে সাথেই ওদের মুখের সব ভয় আর চিন্তা উধাও হয়ে যায় এবং ওরা খেলার জন্যে দৌড়ে শোবার ঘরে ঢুকে পড়ে। ও মনে মনে ভাবল, কি অদ্ভুত, জর্জ যদি গেমটা বুঝতো আর ওদের সাথে খেলতো তাহলে হয়তো সবকিছু হতো অন্য রকম। সত্যি বলতে ও যদি ভালোবাসার মুহূর্তগুলো এবং একে অপরকে দেওয়া মূল্যবান সময়ের মধ্যে থাকতো তাহলে হয়তো আজ ওকে এভাবে একটা রংচঙে টেবিল ক্লথে ঢাকা অবস্থায় প্যাটিওতে পড়ে থাকতে হতো না। ও ভাবল, ছাদে যে ঘটনাটা ঘটেছে তার শুরুটা হয়েছিল অনেক দিন আগে, ঠিক তখন যখন থেকে জর্জ বদলে যায়। ওরা যখন ডেট করত জর্জ খুব হাসি খুশি থাকত আর অন্যকে নিয়ে পরোয়া করত। কিন্তু ওদের বিয়ের পরই ওর বাবা মারা গেলেন। জর্জ ওনার সমস্ত ব্যবসা আর ইনভেস্টমেন্ট নিজের হাতে নিয়ে নেয়, আর ঠিক তখন থেকেই পুরোপুরি বদলে গেল সে। ব্যবসা ছাড়া ওর আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা ছিল না, মজা করার কোনো সময়ই ছিল না ওর কাছে। হঠাৎ করে গিফট দেওয়া বা সারপ্রাইজ হিসেবে ফুল বা ক্যান্ডি আনা সব বন্ধ হয়ে যায়। জর্জের কোনো কিছুতেই আর কোনো চমক ছিল না। ও চেষ্টা করেছিল জর্জকে খেলাটার মধ্যে আনতে, যাতে জর্জও সেই একই আনন্দ আর রোম্যান্সটা খুঁজে পাক যেটা ওর পরিবার সবসময় এই খেলাটা থেকে পেয়েছে। ওর মনে আছে জর্জ একবার খেলতে রাজিও হয়েছিল। ও জর্জের গা ঘেঁষে বসে আদুরে গলায় বলেছিল, বলো তো কি? জর্জ নিয়ম মতোই বলল, কি? আজ তোমার জন্য কি করলাম বলো তো? নিয়মটা ছিল জর্জ প্রথমে কয়েকটা উল্টোপাল্টা আন্দাজ করবে, যেমন তুমি $1 মিলিয়ন সোনা পেয়েছ আর আমার ন্যাপকিনের তলায়টো লুকিয়ে রেখেছ, কিংবা তুমি টুথপিক দিয়ে তাজমহল বানিয়েছ আর কাল আমরা সেটার জন্য আসবাব কিনব। তারপর আন্দাজগুলো আসল ব্যাপারের দিকে এগোবে যতক্ষণ না জর্জ সারপ্রাইজটা বুঝে ফেলছে ততক্ষণ। নয়তো যদি জর্জ হার মেনে নেয় তখন ও নিজেই বলে দেবে। কিন্তু যা হওয়ার তাই হলো। জর্জের কি বলার পরেই সে খেলাটা ছেড়ে দেয়। সে বলল খেলাটা নাকি একটা বোকার মতো ব্যাপার, আর প্রিসিলা এই খেলা খেলে তার চেয়েও বড় বোকামি করছে। প্রিসিলা মেনে নিয়েছিল যে হ্যাঁ, খেলাটা একটু ছেলে মানুষই, কিন্তু ভীষণ মজারও। এর মধ্যে সারপ্রাইজ আছে, একে অপরকে দেওয়া নেওয়া আছে, ভালোবাসা আছে, আর রোম্যান্সও। কারণ সেই রাতে জর্জের জন্য ওর সারপ্রাইজটা ছিল একটা পাতলা ফিনফিনে নাইট গাউন। ওর আর জর্জের সম্পর্কটা দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল। শুধু বাচ্চাদের জন্যই ওদের বিয়েটা টিকে ছিল কোনো মতে। মার্ক আর এমি দেখতে একদম ওদের মায়ের মতো হয়েছিল, আর ওদের প্রাণশক্তিও ছিল মায়েরই মতো। প্রিসিলা যেমন পিকনিক, সারপ্রাইজ, গেম খেলা আর ভালোবাসা দেখাতে পছন্দ করত, ওরাও ঠিক তাই করত। এই জন্য ওরা আসলে হয়ে গিয়েছিল ওদের মায়ের ছেলে মেয়ে। হয়তো ও মার্ক আর এমিকে নিয়ে বেশি ব্যস্ত থেকেছে, তাই জর্জকে অতটা সময় দেয়নি। এটা ভাবতে নিজেকে ওর একটু দোষী মনে হয়। কিন্তু পরক্ষণেই ও নিজেকে বোঝালো, জর্জ যদি চাইতো তাহলে তো ও এই সব কিছুর মধ্যে থাকতে পারত। যদি ও সেই মজার মুহূর্তগুলো ভাগ করে নিতে চাইতো, যদি। প্রিসিলার চিন্তায় বাধা পড়ে।
দরজায় হালকা টোকার শব্দ হতেই মিস্টার টিবি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। তিনি দরজার কাছে গিয়ে সেটা খুলতেই ভেতরে ঢুকলেন কনস্টেবল অ্যাডমন্ডস আর লম্বা একজন লোক। লোকটার পরনে ছিল সাধারণ ট্রপিক্যাল ধাঁচের পোশাক। গরমের ইউনিফর্মে কনস্টেবল অ্যাডমন্ডসকে বেশ লাগছিল, বিশেষ করে তার লাল শ্যাশ আর সাদা হেলমেটটার জন্য। তিনি অন্য লোকটার সাথে আলাপ করিয়ে দিলেন, তারপর এক ঝটকায় ঘুরে হলওয়েতে পিছিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিলেন তিনি। ডিটেকটিভ সার্জেন্ট ওয়ারিংকে দেখেই বোঝা যাচ্ছিল যে উনি কাজের লোক। ধারালো নীল চোখ আর হালকা খয়েরি চুলে পাক ধরতে শুরু করেছে। উনি মন্টেগোবে এলাকার প্রধান সিআইডি ইনভেস্টিগেটর। এই সময়ে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি মিসেস ফার্নহ্যাম। তার বলার ভঙ্গিটা ছিল একেবারে স্পষ্ট আর ব্রিটিশদের মতো। আপনার যদি খুব কষ্ট না হয় তাহলে কি কয়েকটা প্রশ্ন করতে পারি? বেশি সময় লাগবে না। প্রিসিলা রাজি হয়। সার্জেন্ট গিয়ে বসলেন মিস্টার টিবির পাশের চেয়ারটায়। জ্যাকেটের পকেট থেকে একটা ছোট নোটবুক বার করলেন, তারপর একটা পেন্সিল বের করে নোটবুকের কয়েকটা পাতা উল্টে দেখলেন তিনি। উনি নিজের নোটগুলোয় চোখ রাখলেন, তারপর আবার কথা শুরু করলেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ওটা হওয়ার ঠিক আগে কি হয়েছিল আপনার যতটা মনে পড়ছে বলুন। আমার ঠিকঠাক সব মনে নেই, মাফ করবেন। আমি সোফায় শুয়েছিলাম, কেমন যেন একটা আচ্ছন্ন ভাব লাগছিল। ঘুমটা চিৎকারে ভাঙল নাকি বাচ্চাদের ডাকে তা ঠিক জানি না। আমার শুধু মনে আছে ওরা আমায় ধরে ঝাঁকাচ্ছে আর আমি উঠে বসি। তারপর আমরা ছাদে গেলাম, নিচে তাকাই আর দেখি আমার স্বামী। সার্জেন্ট ওয়ারিং উঠে দাঁড়ালেন। তিনি দ্রুত হেঁটে গেলেন বারান্দার দিকে। এক মুহূর্তের জন্য চারপাশটা দেখে আবার ফিরে এলেন নিজের চেয়ারে। আপনার স্বামী কি ইদানিং খুব বেশি মনমরা থাকছিলেন? উনি কি এমন কোনো কথা বলেছেন বা কাজ করেছেন যা দেখে আপনার মনে হয়েছে উনি হয়তো সুইসাইড করার কথা ভাবছেন? একদমই না। চট করে বলে ফেলল প্রেসিলা। কিন্তু বলার পর মুহূর্তেই ওর আফসোস হয়। ও তো ভাবেইনি যে পুলিশ এটাকে সুইসাইড ভাবতে পারে। এখন ওর জন্য ওই রাস্তাটাও বন্ধ হয়ে গেল। ওয়ারিং জিজ্ঞেস করলেন, উনি কি ঠিক ছিলেন? প্রেসিলাকে বিভ্রান্ত দেখালো। মানে উনি কি শারীরিকভাবে সুস্থ ছিলেন? ওনার কি কখনো জ্ঞান হারানোর সমস্যা ছিল বা মাথা ঘুরত? হ্যাঁ, আসলে এটাও একটা কারণ ছিল আমাদের এই ছুটিতে আসার। আমার স্বামী খুব পরিশ্রম করতেন। আমরা সবাই ওকে বলতাম যে ও বড্ড বেশি খাটছে, আর ও মাঝে মাঝে মাথা ব্যথা আর মাথা ঘোরার কথাও বলতো। আমার মনে হয়েছিল যে ওর কিছুদিন জন্য কোথাও ঘুরে আসা দরকার, একটু আরাম করার জন্য। তাই আমরা জ্যামাইকায় এসেছিলাম। কি অদ্ভুত ব্যাপার, যখন এত কিছু হারানোর ভয় থাকে তখন মিথ্যে বলাটা কতটা সোজা হয়ে যায়। সিআইডি অফিসারটি তার কালো নোটবুকে কিছু একটা লিখলেন। আমি জানি এটা আপনার জন্য খুব কষ্টের, উনি বললেন। তার বলার ভঙ্গিতে একটা সহানুভূতি ছিল। যদি আর কয়েকটা মিনিট আমার সাথে থাকেন, আমার বিশ্বাস সবকিছু পরিষ্কার হয়ে যাবে। যখনই কেউ ভায়োলেন্টলি মারা যায় আমাদের এসব প্রশ্ন করতেই হয়। উনি এক মুহূর্ত থেমে আবার বললেন, আপনার বারান্দায় তো একটা 3 ফুট উঁচু রেলিং আছে, তাই না? একজন লোকের পক্ষে অত উঁচু রেলিংয়ের ওপর দিয়ে শুধু শুধু পড়ে যাওয়াটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে। প্রিসিলার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। যদি না ওনার মাথা ঘুরে গিয়ে থাকে আর উনি পড়ে গিয়ে থাকেন। দেখুন মিসেস ফার্নহ্যাম, ওয়েটারদের মধ্যে একজন পার্সনস নামের একজন লোক ডিনারের জন্য প্যাটিওতে টেবিল গোছাচ্ছিল। হঠাৎই সে উপরে তাকায়, অথবা হতে পারে আপনার স্বামীর চিৎকার, যেটা আপনি শুনেছেন বললেন, তাতেই ওর মনোযোগ ভাঙে আর সে আপনার স্বামীকে রেলিংয়ের ওপর দিয়ে পড়ে যেতে দেখে। কিন্তু পার্সনসের বক্তব্য হলো
ওর জোরালোভাবে মনে হয়েছে যে আপনার স্বামী ইচ্ছাকৃত পড়ে যাননি। প্রিসিলার শির দাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে যায়। কেউ একজন দেখে ফেলেছে কি ঘটেছিল। অবশ্যই আমরা পার্সনসকে জিজ্ঞেস করেছিলাম যে সে আপনার স্বামীর সাথে ছাদে অন্য কাউকে দেখেছিল কিনা। ও বলল যে ও দেখেনি। নিশ্চয়ই আপনি ভাবছেন না যে অবশ্যই না। ওয়ারিং বন্ধুত্বপূর্ণ হাসি হেসে ওকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু এরকম যে কোনো তথ্য আমাদের খতিয়ে দেখতেই হয়। আমরা খুব তাড়াতাড়ি জানতে পারি যে পার্সনসের কথার পেছনে কোনো ভিত্তি ছিল না। প্রথমত, পার্সনস ছাদের সারির প্রায় নিচেই ছিল, আর যেহেতু ও প্রায় সোজাসুজি উপরের দিকে তাকাচ্ছিল, তাই আপনার ছাদের দিকটা ওর পক্ষে পরিষ্কারভাবে দেখা সম্ভবই ছিল না। আর দ্বিতীয়ত, পার্সনসের কথাটা ওর ধারণার ওপর ভিত্তি করে বলা যে আপনার স্বামী টাল সামলানোর চেষ্টা করছিলেন। ওনার হাত দুটো যেন শূন্যে কিছু আঁকড়ে ধরার চেষ্টা করছিল, যেন উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। হঠাৎ করে প্রিসিলার মন আত্মবিশ্বাসে ভরে ওঠে। হয়তো খুন করেও পার পেয়ে যাওয়া সম্ভব। খুব সম্ভবত আপনার স্বামীর নিজেকে বাঁচানোর মরিয়া চেষ্টাকে উনি অন্য কিছু ভেবে ভুল বুঝেছেন। আর এখন যেহেতু আপনি নিশ্চিত করেছেন যে আপনার স্বামীর মাথা ঘোরার সমস্যা ছিল, আমরা বুঝতে পারছি যে কিভাবে উনি রেলিংয়ের ওপর দিয়ে পড়ে যেতে পারেন। দরজায় টোকা দেওয়ার শব্দে ওনার কথায় বাধা পড়ল। উনি দরজার কাছে গিয়ে খুললেন সেটা। তিনি দেখলেন কনস্টেবল অ্যাডমন্ডের সাদা হেলমেটটা ওঠানামা করছে, কারণ ও নিচু গলায় দ্রুত কথা বলছিল। ওয়ারিং আবার বসার ঘরে মাথা বাড়ায়। কথা বলার আগে উনি প্রিসিলাকে ভালো করে দেখলেন একবার। আমাকে একটু মাফ করবেন, আমি আসছি একটু বাদে। মনে হচ্ছে আরও কিছু সাক্ষী পাওয়া গেছে। ওর আত্মবিশ্বাস পুনরায় উধাও হয়ে যায়। ঠোঁট দুটো শক্ত করে চেপে বসে রইল সে, আর ওর মনের মধ্যে প্রশ্নেরা সব তোলপার করতে লাগল। উত্তরটা পাওয়া গেল তখন যখন ওয়ারিং আবার ঘরের মধ্যে হেঁটে ঢুকলেন এবং দ্রুত ওর দিকে এগিয়ে এলেন। ওনাকে হঠাৎই খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। মিসেস ফার্নহ্যাম, আপনার স্বামী মারা যাওয়ার ঠিক আগে আপনাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? হ্যাঁ। খুব নিচু গলায় উত্তর দিল প্রিসিলা। ওয়ারিং ওকে চাপ দিতে থাকেন। পাশের ঘরের দম্পতি রাইনহার্টরা বলছেন যে তারা আপনাকে আর আপনার স্বামীকে খুব জোরে ঝগড়া করতে শুনেছেন। আপনাদের গলার আওয়াজ খুব জোরে ছিল, আর তারা নিশ্চিত যে আপনার স্বামী মরে যাওয়া নিয়ে কিছু একটা বলছিলেন। এখন মনে হচ্ছে সেটা একটা বোকা বোকা ঝগড়া ছিল। সার্জেন্ট ওর দিকে তাকিয়ে রইলেন ও কি বলে তার অপেক্ষায়। মানে ঠিক বোকা বোকা নয়। এখন ব্যাপারটা মানে আর গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে না। আমার স্বামী আমাদের ছুটি তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরতে চেয়েছিল। আমি আর বাচ্চারা চেয়েছিলাম থেকে যেতে। আমাদের আসল পরিকল্পনা ছিল এখানে অন্তত আরও 1 সপ্তাহ থাকার। ঝগড়াটা খুব বাজে দিকে চলে যায়, আর আমরা একে অপরকে কিছু কড়া কথাও শুনিয়ে দিয়েছিলাম। তখন ও বলল যে ও মরে গেলে আমি যা খুশি করতে পারি, কিন্তু এখন যতক্ষণ ও পরিবারের কর্তা, তখন আমরা বাড়িই ফিরছি। ও ওয়ারিংয়ের দিকে তাকায়। এরপর যে নীরবতা নেমে এলো তা ওর জীবনের দীর্ঘতম নীরবতা বলে মনে হলো। সার্জেন্টের মুখের ভাবটা নরম হয়ে আসে। রাইনহার্টরা ঝগড়ার যে ভাঙা ভাঙা কথা শুনেছে তার সাথে এটা মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে। উনি আবার ওনার নোটবুকের দিকে তাকালেন। মিসেস ফার্নহ্যাম, একটা শেষ প্রশ্ন। আপনি তো বললেন আপনার স্বামী যখন পড়ে যান আপনি তখন সোফায় শুয়েছিলেন। প্রিসিলা মাথা নাড়ে। তিনি বলতে থাকলেন, আর আপনি এও বলেছেন যেই না আপনার মনে হলো যে স্বামীর চিৎকারটা শুনেছেন, সঙ্গে সঙ্গেই আপনার বাচ্চারা এসে আপনাকে ঝাঁকিয়ে তোলে। প্রিসিলা আবার মাথা নাড়ে।
ওয়ারিং আবার মুখে একটা বন্ধুত্বপূর্ণ ভাব ফুটিয়ে তুললেন। তাহলে আমরা যদি আপনার বাচ্চাদের এখানে এনে জিজ্ঞেস করি যে ওরা যখন আপনাকে ডেকেছিল তখন আপনি কোথায় ছিলেন, তাতে কি আপনার কোনো আপত্তি আছে? এটা নিতান্তই একটা নিয়ম মাফিক কাজ। অবশ্যই আমি ওদের সরকারিভাবে জেরা করতে পারি না এবং এর জন্য আপনার অনুমতি লাগবে, কিন্তু এটা করলে আমার রিপোর্টটা পরিষ্কার হবে এবং আমরা এখানেই সবটা মিটিয়ে ফেলতে পারবো। প্রিসিলা কাঁধ সোজা করে বলল, ঠিক আছে, কিন্তু প্লিজ। ওয়ারিং মাথা নেড়ে সম্মতি জানায়। ও মিস্টার টিবিকে ইশারা করতেই তিনি বেডরুমে ঢুকে মার্ক আর এমিকে নিয়ে বেরিয়ে এলেন। বাচ্চারা ঘরে ঢুকতে প্রিসিলা ওদের দিকে তাকালোই না। এরপর ওদেরকে যখন সার্জেন্টের কাছে নিয়ে যাওয়া হলো, ও আস্তে করে মুখ তুলে ওদের দিকে চেয়ে মিষ্টি করে হাসে। ওয়ারিং আবার চেয়ারে বসলেন, তারপর একটু ঝুঁকে গেলেন যাতে বাচ্চাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে সুবিধা হয়। উনি নরম গলায় কিন্তু পরিষ্কারভাবে বললেন, আজ কি হয়েছে তোমরা জানো? মার্ক আর এমি খুব ভারী মুখ করে মাথা নাড়ল। আমি তোমাদের কিছু জিজ্ঞেস করতে চাই, তোমরা উত্তর দেবে তো? ওদের মুখটা কিন্তু আগের মতোই গম্ভীর। ওরা মায়ের দিকে এমনভাবে চাইল যেন কিছু জানতে চাইছে। তোমরা আঙ্কেলকে উত্তর দাও, প্রিসিলা আস্তে করে বলল। বাচ্চাদের ওয়ারিংয়ের দিকে তাকাতে বলার সময় সে দেখল লোকটার চোখ দুটো ওর দিকেই তীক্ষ্ণভাবে তাকিয়ে রয়েছে। লোকটা এবার নিজের নজরটা বাচ্চাদের দিকে ঘুরিয়ে খুব মেপে মেপে কথা শুরু করলেন। একটু আগে যখন তোমরা তোমাদের বাবার চিৎকার শুনেছিলে, মনে আছে তোমাদের? ওরা সার্জেন্টের দিকে ফিরে তাকায়। ওনার চিৎকার শুনে তোমরাও চেঁচিয়ে উঠেছিলে। তোমরা তোমাদের মাকে ডাকো আর তাকে এসে ঝাঁকাও, তাই তো? ওরা গম্ভীর মুখে মাথা নাড়ল। তোমরা যখন মাকে ঝাঁকুনি দিয়েছিলে তখন উনি কোথায় ছিলেন, মনে আছে? মার্ক উত্তর দিল, মা তো ঠিক এখানেই ছিলেন যেখানে এখন আছেন। তুমি নিশ্চিত? ওয়ারিং বললেন। এমি বলল, আমরা গেমটা খেলছিলাম। গেম? প্রিসিলা বোঝাতে শুরু করে, এটা তেমন কিছু নয়, আমরা নিজেদের মধ্যে একটা খেলা খেলি। কিন্তু সার্জেন্ট হাতের ইশারায় ওকে চুপ করতে বললেন। প্রিসিলা মনে মনে ঠিক এই মুহূর্তটারই ভয় করছিল। ওর মন কেন জানি বলছিল যে শেষ উত্তরটা ওই গেমের মধ্যেই পাওয়া যাবে। ওয়ারিং বন্ধুত্বপূর্ণ সুরে জিজ্ঞেস করলেন, খেলাটা নিয়ে কিছু বলো তো, কি ধরনের খেলা? এটা একটা খেলা, আমরা মায়ের সাথে খেলি। খেলতে খুব মজা লাগে। আমরা একজন আর একজনকে সারপ্রাইজ দিই। কখনো কিছু কিনে আনি, কখনো কিছু বানাই বা অন্য কিছু করি। তারপর জিজ্ঞেস করি, বলো তো কি? বলো তো কি? হ্যাঁ, মা বলে, বলো তো তোমাদের জন্য কি করেছি। আর আমরা গ্যাস করার চেষ্টা করি সারপ্রাইজটা কি। বা আমরা বলি, বলো তো আমরা তোমার জন্য কি করেছি, আর মা গ্যাস করে। আচ্ছা, তারপর বলো। ওয়ারিং নরমভাবে বললেন। মানে মা আর বাবার কথাটা বলতে গিয়ে ওর গলাটা ধরে আসে। ঝগড়া হয়েছিল তো, তারপরে মা বলল, চলো গেমটা খেলি। ওর গলাটা আবার আনন্দে ঝলমল করে উঠল আর ও বোনের দিকে তাকায়। তো আমি আর এমি তখন বেডরুমে চলে গেলাম মায়ের জন্য সারপ্রাইজ ভাববো বলে, আর মা এখানেই বসে আমাদের জন্য সারপ্রাইজ ভাবছিল। তারপর যখন তোমরা তোমাদের বাবার চিৎকার শুনলে? ওয়ারিং খুব সাবধানে বললেন, তোমরা সোজা তোমাদের মায়ের কাছে চলে এলে, আর উনি ঠিক এখানেই সোফায় ছিলেন। ও হ্যাঁ, এমি উচ্ছ্বসিত হয়ে বলল, মা তো শুয়েছিল। আমরা তো ওকে আমাদের সারপ্রাইজটা বলতে এসেছিলাম। আপনি জানতে চান ওটা কি ছিল? না না, সার্জেন্ট হাসতে হাসতে বললেন। এবার উনি প্রিসিলার দিকে ফিরে তাকান। আমার মনে হয় তাহলে সব পরিষ্কার মিসেস ফানহ্যাম। হ্যাঁ, অটোপসির পর একটা ফর্মাল ইনভেস্টিগেশন তো হবেই, তবে ওটা জাস্ট একটা রুটিন মাফিক বিষয়। বাচ্চাদের কি আবার এর মধ্যে টানার দরকার আছে? প্রিসিলা জিজ্ঞেস করল। আমার তো মনে হয় না দরকার হবে। ওদের ওপর দিয়ে এমনিতেই অনেক চাপ গেছে,
ওয়ারিং মার্ক আর এমির সাথে হাত মিলিয়ে ওদের ধন্যবাদ জানান। মাফ করবেন মিসেস ফানহ্যাম, উনি বললেন, আশা করি আপনাকে খুব বেশি কষ্ট দিইনি। আমি জানি আপনার স্বামীর এই অ্যাক্সিডেন্টটা বিরাট বড় একটা ধাক্কা। তার মধ্যে আমি আবার এই সব প্রশ্ন করে আপনাকে বিরক্ত করলাম, কিন্তু কি করব বলুন, এটাই তো আমার কাজ। আমি বুঝতে পারি সার্জেন্ট ওয়ারিং, আর বাচ্চাদের সাথে এত মিষ্টি করে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না, ওয়ারিং বললেন, আমি নিজেও তো একজন বাবা। উনি মিস্টার টিবিকে ওনার সাথে আসতে ইশারা করলেন। তারপর দুজনেই ঘর থেকে বেরিয়ে যান। যাওয়ার পথে দরজাটা আলতো করে ভেজিয়ে দিয়ে গেলেন। অনেকক্ষণ চুপ করে বসে রইল প্রিসিলা। ওর যেন বিশ্বাসই হচ্ছিল না যে সব ঝামেলা চুকে গেছে। তারপর চুপচাপ দাঁড়িয়ে থাকা বাচ্চাদের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিল সে। মুখটা ভার করে এমি প্রথম নিস্তব্ধতা ভাঙল। মা, ও বলল, তুমি তো তোমার সারপ্রাইজটা বললে না। মার্কও অভিমানী গলায় বলল, তুমি তো বললেই না কি করেছো, ভুলে গেছো তাই না? না, ভুলিনি তো। প্রিসিলার গলাটা কেমন যেন বিষণ্ণ শোনায়। ও বলবে ওদের, খুব শীঘ্রই বলবে ও কি করেছে। যখন সঠিক সময় আসবে সে ওদের পাশে বসে বুঝিয়ে দেবে যে সেদিন খেলাটা কি করে ভুলভাবে খেলা হয়েছিল। না, ও ভোলেনি, আর কোনোদিন ভুলতেও পারবে না সেই মুহূর্তটা যখন মার্ক আর এমি ওকে ঝাঁকাতে ঝাঁকাতে চেঁচিয়ে উঠেছিল, বলো তো কি? ঘোরের মধ্যে ও শুধু জিজ্ঞেস করতে পেরেছিল, কি? বাচ্চা দুটোর সুন্দর মুখগুলো সারপ্রাইজের আনন্দে ঝলমল করছিল তখন। ওরা ওকে টানতে টানতে বারান্দায় নিয়ে যায়। তারপর রেলিং টপকে নিচের দিকে আঙুল দেখিয়ে একসাথে চিৎকার করে ওঠে, বলো তো আজ আমরা তোমার জন্য কি করেছি?